এই ক্লাসে আমরা ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে যেভাবে প্রশ্ন আসতে পারে এমসিকিউ সিকিউ সব ধরনের প্রশ্নের সমাধান কিন্তু এই পর্বে দিয়েছি। যদি কেউ এটা নোট করে মুখস্থ করতে পারে আমি আশা করি ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কিত যে কোনো প্রশ্নের সমাধান সে কিন্তু খুব সহজে করতে পারবে। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের আলোচ্য বিষয় এইচএসসি আইসিটির খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক ভার্চুয়াল রিয়েলিটি। এই টপিক থেকে কিন্তু বিগত বছর বোর্ড পরীক্ষাগুলোতে অনেক বেশি প্রশ্ন আসতে দেখা গিয়েছে। আমরা এই ক্লাসটি সাজিয়েছি মূলত ভার্চুয়াল রিয়েলিটি টপিক এর উপর। এই ক্লাসটি করার মাধ্যমে তুমি এই টপিকের উপর যতগুলো সিকিউ এবং এমসিকিউ রয়েছে সবগুলোই কিন্তু খুব সহজেই সমাধান করতে পারবে। দেখো আমাদের আজকের টপিক ভার্চুয়াল রিয়েলিটি। এই টপিক থেকে প্রশ্ন হয়েছিল ঢাকা বোর্ড 2023-24, তারপরে দেখো দিনাজপুর বোর্ড 2024, বরিশাল বোর্ড 2024, ময়মনসিংহ বোর্ড 2024। তাহলে এই টপিকটির গুরুত্ব কিন্তু অনেক বেশি। চলো আমরা সরাসরি সমাধানে চলে যাই। ভার্চুয়াল রিয়েলিটি, প্রথমে আমরা সংজ্ঞাটা দেখে নিব। দেখো ভার্চুয়াল মানে হচ্ছে কাল্পনিক আর রিয়েলিটি মানে বাস্তবতা। তাহলে সহজ ভাষায় আমরা যদি বলি কাল্পনিক বাস্তবতাকে ভার্চুয়াল রিয়েলিটি বলে। এখন দেখো লিখিত সংজ্ঞাটি তোমরা লিখবে প্রকৃত অর্থে বাস্তব নয় কিন্তু বাস্তবের মতো, তাই ভার্চুয়াল রিয়েলিটি। তারপরে আমরা যে পয়েন্টগুলো লিখতে পারি দেখো ভার্চুয়াল রিয়েলিটি মূলত কম্পিউটার প্রযুক্তি ও সিমুলেশন তত্ত্বের উপর প্রতিষ্ঠিত। সিমুলেশন মানে বাস্তবতাকে অনুকরণ, সিমুলেশন মানে বাস্তবতাকে অনুকরণ। ভার্চুয়াল রিয়েলিটি মূলত কম্পিউটার প্রযুক্তি ও সিমুলেশন তত্ত্বের উপর প্রতিষ্ঠিত। 2 নম্বরটা দেখো, এখানে ত্রিমাত্রিক ইমেজ তৈরির মাধ্যমে অতি অসম্ভব কাজও সম্ভব করা যায়। ত্রিমাত্রিক ইমেজ তৈরির মাধ্যমে অতি অসম্ভব কাজকেও সম্ভব করা যায়। এখানে যে ভাষাগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো খুবই সহজ ভাষা, যাতে একজন দুর্বল শিক্ষার্থীও খুব সহজেই এই কথাগুলো আয়ত্ত করতে পারে। 3 নাম্বার দেখো, এটির মাধ্যমে ইচ্ছে করলে চাঁদের মাটিতে হেঁটে আসা। আমার যদি এখন ইচ্ছে হয় ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে আমি চাঁদের মাটিতে হেঁটে আসতে পারবো, এটা কিন্তু বাস্তবে সম্ভব না, কিন্তু কল্পনায় বাস্তবে সম্ভব, অর্থাৎ ভার্চুয়াল রিয়েলিটিতে কিন্তু এটা সম্ভব। তারপরে দেখো প্রশান্ত মহাসাগরের গভীরতম অঞ্চলে ঘুরে আসা। প্রশান্ত মহাসাগর কোথায়? আমি এখানে বসে সেখানে ঘুরে আসতে পারবো, তার গভীরতম স্থানে আমি ঘুরে আসতে পারবো। মানুষের মস্তিষ্কের নিউরাল সংযোগের উপর দিয়ে হাঁটা। আমাদের মস্তিষ্কে অনেকগুলো নিউরাল রয়েছে, তার উপর দিয়েও কিন্তু হাঁটা সম্ভব শুধুমাত্র ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করে। তো এই কথাগুলো আমরা লিখেছি। তারপরে দেখো 4 নম্বর যেটা বলতে পারি, ভার্চুয়াল রিয়েলিটি একটি কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশ যেখানে ব্যবহারকারী বাস্তবের মতো তৈরি দৃশ্য উপভোগ করতে পারে। এটা কম্পিউটার তৈরি একটা পরিবেশ যেখানে বাস্তবের মতো অভিজ্ঞতা অর্জন করা যায়, এটাই হচ্ছে মূল বিষয়। তারপরে দেখো এটি বিশেষ করে চিকিৎসা, গাড়ি চালনা, যুদ্ধ প্রশিক্ষণ, শিক্ষা, বিনোদন সহ দৈনন্দিন জীবনে ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে থাকে। বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রতিনিয়ত ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করছি। তারপরে দেখো ব্যবহারকারীকে মাথায় হেড মাউন্টেড ডিসপ্লে, হাতে হ্যান্ড গ্লাভস বা একটি পূর্ণাঙ্গ বডি সুইচ পরতে হয়। তাহলে এই ভার্চুয়াল রিয়েলিটি যখন আমরা ব্যবহার করব আমাদের দেখো আমাদের মাথায় হেড মাউন্টেড ডিসপ্লে, হাতে হ্যান্ড গ্লাভস এবং পূর্ণাঙ্গ বডি সুইচ ব্যবহার করতে হয়। তারপরে 7 নম্বর পয়েন্ট যেটা লিখবে, এতে কোনো রকম শারীরিক ঝুঁকি বা বিপদ ছাড়াই বাস্তব অভিজ্ঞতা পাওয়া যায়। শারীরিক কোনো ঝুঁকি কিন্তু এখানে নেই, অবশ্য আমি বাস্তব অভিজ্ঞতা পাচ্ছি। তারপরে দেখো এটির মাধ্যমে কাল্পনিক যে কোনো দৃশ্য দেখা ও শোনা যায়। এই ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে কাল্পনিক যে কোনো দৃশ্য আমি দেখতে পারবো, আমি শুনতে পারবো। তারপরে দেখো ভার্চুয়াল রিয়েলিটির নেতিবাচক প্রভাব। দেখো দাম চড়া ও জটিলতা বেশি, এর দাম একটু বেশি, সাধারণ মানুষজন কিন্তু এটা অ্যাফোর্ড করতে পারে না। যারা একটু রিচ বা ধনী তারাই কিন্তু এটা সহজে, তাদের কাছে এটা সহজবোধ্য বা তারাই কিন্তু এটা ব্যবহার করতে পারে। তারপরে দেখো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, মনুষ্যত্বহীনতা বেড়ে যায়, অর্থাৎ ভার্চুয়াল রিয়েলিটিতে যারা অ্যাডিক্টেড তারা কিন্তু মনুষ্যত্বহীন হয়ে পড়ে, অর্থাৎ মানুষের সাথে মিশতে তারা বেশি চায় না, তারা ভার্চুয়াল জগতেই থাকতে চায়। তো দেখো সৃজনশীল যদি আসে গ দাগের প্রশ্নে তোমরা কিন্তু খুব সহজেই এটা লিখতে পারবে। এখন আমরা ঘ নম্বর প্রশ্নের সমাধান যদি ভার্চুয়াল রিয়েলিটি আসে তাহলে সমাধান করব এইভাবে। দেখো
প্রাত্যহিক জীবনে ভার্চুয়াল রিয়েলিটির কিছু প্রভাব লক্ষণীয়, অর্থাৎ আমরা বাস্তব জীবনে কিভাবে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করছি তার প্রভাব। দেখো এখানে বিনোদন ক্ষেত্রে কি হচ্ছে, ভার্চুয়াল রিয়েলিটি বিনোদন ক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহৃত। বর্তমানে প্রায় প্রতিটি চলচ্চিত্রে ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার লক্ষ্য করা যায়, অর্থাৎ ভার্চুয়াল রিয়েলিটির দ্বারা কিন্তু বিভিন্ন মুভি তৈরি করা হচ্ছে বর্তমানে। 2 নম্বর দেখো যানবাহন চালনা ও প্রশিক্ষণে, বিমান, তারপরে দেখো মোটর গাড়ি, জাহাজ ইত্যাদি চালানোর জন্য কৃত্রিম পরিবেশ তৈরি করে সিমুলেটর ও মডেলিং এর মাধ্যমে বাস্তবের মতো প্রশিক্ষণ দেওয়া যায়। এখানে 2টা শব্দ তোমাদের একটু কঠিন লাগতে পারে, এই 2টা শব্দ মনে রাখবে। দেখো সিমুলেটর ও মডেলিং, এইটা ব্যবহারের মাধ্যমে আমরা কিন্তু উপরের সুবিধাগুলো ভোগ করতে পারি। তারপরে দেখো শিক্ষা ও গবেষণায়, শিক্ষাক্ষেত্রে জটিল বিষয়গুলো সিমুলেশন ও মডেলিং করে শিক্ষার্থীদের কাছে সহজে ও ছবির মাধ্যমে উপস্থাপন করা যায়। খুব সহজে ছবি বা পিকচার দিয়ে তোমাদের সামনে উপস্থাপন করা যায় ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে। তো শিক্ষাক্ষেত্রেও কিন্তু বা গবেষণা ক্ষেত্রেও কিন্তু ব্যাপক ভূমিকা আছে ভার্চুয়াল রিয়েলিটির। চিকিৎসা ক্ষেত্রে বিভিন্ন জটিল অপারেশন, নতুন চিকিৎসকদের প্রশিক্ষণ, জটিল রোগ নির্ণয়, ডিএনএ পর্যবেক্ষণ সহ বিভিন্ন ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহৃত হচ্ছে। দেখো এখানে চিকিৎসা ক্ষেত্রে আমরা বলতে পারি বিভিন্ন জটিল অপারেশন, নতুন চিকিৎসকদের প্রশিক্ষণ, তারপরে জটিল রোগ নির্ণয়, ডিএনএ পর্যবেক্ষণ, এই কারণে আমরা ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করছি। তারপরে দেখো এখানে সামরিক প্রশিক্ষণে, এটির মাধ্যমে হুবহু যুদ্ধের মতো পরিবেশ তৈরি করে সৈনিকদের প্রশিক্ষণ দেওয়া যায়। একদম মনে হবে যে বাস্তবে যুদ্ধ হচ্ছে, সেরকম একটা পরিবেশ কিন্তু ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে তৈরি করা যায়। সেই ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে ওই পরিবেশ তৈরি করে যুদ্ধের প্রশিক্ষণ নিতে পারে সৈনিকরা। তারপরে দেখো ব্যবসা বাণিজ্য, ভার্চুয়াল রিয়েলিটি অনেক ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ উৎপাদন ব্যবস্থাকে সহজ ও ঝুঁকিহীন করে তোলে। ব্যবসা বাণিজ্যের বিভিন্ন কর্মী প্রশিক্ষণেও এটি ব্যবহৃত হয়। ব্যবসা বাণিজ্যের বিভিন্ন কর্মী প্রশিক্ষণেও কিন্তু ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহৃত হয়। তো মূলত ভার্চুয়াল রিয়েলিটির বিভিন্ন ব্যবহার, এখানে 6টা ব্যবহার দিয়েছি এবং উদ্দীপকের সাথে সামঞ্জস্য রেখে তোমরা কিন্তু এই 6টা পয়েন্ট যদি লিখে দাও পূর্ণাঙ্গ উত্তর তোমরা খুব সহজেই করতে পারবে। এখন আমরা দেখব ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কিত গুরুত্বপূর্ণ এমসিকিউ, যেগুলো বিভিন্ন বোর্ড পরীক্ষায় এসেছিল। তাহলে দেখো টেলিপ্রেজেন্সের প্রয়োগক্ষেত্র কোনটি? টেলিপ্রেজেন্সের প্রয়োগক্ষেত্র ভার্চুয়াল রিয়েলিটি। এটা কিন্তু দেখো বরিশাল বোর্ড 2024-এ আসা প্রশ্ন এমসিকিউতে। তারপরে দেখো ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত হেড মাউন্টেড ডিসপ্লে কোনটিকে নির্দেশ করে? এটা নির্দেশ করে দেখো বিশেষ চশমাকে নির্দেশ করে হেড মাউন্টেড ডিসপ্লে। তারপরে দেখো কম্পিউটার সিমুলেশন প্রয়োগের ক্ষেত্র কোনটি? ভার্চুয়াল রিয়েলিটি। সিমুলেশন শব্দটা পালেই তোমরা মনে রাখবে ভার্চুয়াল রিয়েলিটি। তারপরে দেখো কোনটি ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত হয়? ত্রিমাত্রিক সিমুলেশন। ভার্চুয়াল রিয়েলিটিতে ত্রিমাত্রিক সিমুলেশন ব্যবহৃত হয়। তারপরে দেখো ভার্চুয়াল রিয়েলিটিতে কি ধরনের ইমেজ তৈরি হয়? ভার্চুয়াল রিয়েলিটিতে ইমেজ তৈরি হয় ত্রিমাত্রিক। তারপরে দেখো ভার্চুয়াল রিয়েলিটি শব্দের আক্ষরিক অর্থ কি? কৃত্রিম বাস্তবতা। ভার্চুয়াল মানে কৃত্রিম, রিয়েলিটি মানে বাস্তবতা। তাহলে ভার্চুয়াল রিয়েলিটি মানে কি? কৃত্রিম বাস্তবতা। তারপরে দেখো প্রশিক্ষণে ব্যবহৃত প্রযুক্তিটি হচ্ছে, প্রশিক্ষণেও কিন্তু আমাদের ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার লক্ষণীয়। ভার্চুয়াল রিয়েলিটির অন্য নাম কি? দেখো কম্পিউটার সিমুলেশন। ভার্চুয়াল রিয়েলিটির অন্য নাম কি? কম্পিউটার সিমুলেশন। ভার্চুয়াল রিয়েলিটির নতুন রূপ কোনটি? দেখো অগমেন্টেড রিয়েলিটি। এবং শেষ প্রশ্নটি দেখো ভার্চুয়াল রিয়েলিটির ক্ষেত্রে ব্যবহৃত সফটওয়্যার হলো, দেখো ভাইজার্ট। এটা তোমরা মুখস্থ করবে। মোটামুটি এই ক্লাসে আমরা ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে যেভাবে প্রশ্ন আসতে পারে, এমসিকিউ, সিকিউ সব ধরনের প্রশ্নের সমাধান কিন্তু এই পর্বে দিয়েছি। যদি কেউ এটা নোট করে মুখস্থ করতে পারে, আমি আশা করি ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কিত যে কোনো প্রশ্নের সমাধান সে কিন্তু খুব সহজেই করতে পারবে। তো দেখো ক্রায়োসার্জারি টপিক থেকে যে বোর্ড পরীক্ষায় প্রশ্নগুলো এসেছিল, যশোর বোর্ড 2024-এ এই টপিক থেকে প্রশ্ন করা হয়েছিল। দেখো সিলেট বোর্ড 2024, বরিশাল বোর্ড 2024 এবং রাজশাহী বোর্ড 2023-এ কিন্তু ক্রায়োসার্জারি থেকে প্রশ্ন করা হয়েছিল। এখন আমরা সরাসরি সমাধানে অর্থাৎ
যদি বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসে ক্রায়োসার্জারি রিলেটেড, তাহলে যে কথাগুলো তোমরা পরীক্ষার খাতায় লিখবে সেই কথাগুলো এখানে নোট করে দেওয়া হয়েছে। আশা করি এই সহজ কথাগুলো তোমরা মনে রাখতে পারবে। বইয়ের ভাষা কিন্তু অনেক কঠিন, তো সেই কঠিন থেকে বেরিয়ে এসে আমরা কিন্তু সহজভাবে তৈরি করে তোমাদের সামনে দিচ্ছি, যাতে তোমরা পুরো কনসেপ্টটা খুব সহজ ভাষায় বুঝতে পারো। তাহলে আমরা সরাসরি সমাধানে চলে যাচ্ছি। দেখো ক্রায়োসার্জারির সংজ্ঞা কি হবে। দেখো ক্রায়োসার্জারি এক ধরনের চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে মানুষের শরীরের অস্বাভাবিক বা রোগাক্রান্ত টিস্যু ধ্বংস করা হয়। ক্রায়োসার্জারি এক ধরনের চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে অস্বাভাবিক বা রোগাক্রান্ত যে টিস্যুগুলো আমাদের দেহে থাকে সেগুলো ধ্বংস করা হয়। তো দেখো আমরা পয়েন্ট আকারে লিখব। প্রথম পয়েন্ট তোমরা যেটি লিখবে, সিমুলেটেড সফটওয়্যার দিয়ে আক্রান্ত কোষগুলোর যেমন আঁচিল, ফুসকুড়ি, প্রদাহ ইত্যাদি অবস্থান নির্ধারণ করা হয়। তাহলে যে কোনো কিছুর অবস্থান নির্ধারণ করার জন্য ক্রায়োসার্জারিতে ব্যবহার করা হয় দেখো সিমুলেটেড সফটওয়্যার। 2 নম্বরটা দেখো মাইক্রো ক্যামেরাযুক্ত নল প্রবেশ করিয়ে ক্ষতস্থান শনাক্ত করা হয়। তাহলে ক্রায়োসার্জারিতে ক্ষতস্থান শনাক্তের জন্য কি ব্যবহার করা হয় তোমরা খুব সহজেই বলতে পারবে। এরপর আল্ট্রাথিন সুযুক্ত ক্রায়োপ্রোব প্রবেশ করিয়ে ক্রায়োজেনিক গ্যাস প্রয়োগ করা হয়। এই লাইনটা কিন্তু বারবার পড়ে আয়ত্ত করে নিবে। দেখো ক্রায়োপ্রোব প্রবেশ করিয়ে ক্রায়োজেনিক গ্যাস প্রয়োগ করা হয়। তারপরে দেখো -41 থেকে 196 ডিগ্রি সেন্টিগ্রেড নির্বাচিত রোগ আক্রান্ত টিস্যুতে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায়। তাহলে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি লাইন। দেখো -41 থেকে -196 ডিগ্রি সেন্টিগ্রেড এ দেখো অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায়। কোনো ক্ষেত্রে এ নিম্ন তাপমাত্রা -20 ডিগ্রি সেন্টিগ্রেডে নামিয়ে আনা হয়। কোনো ক্ষেত্রে -20 ডিগ্রি সেন্টিগ্রেডে নামিয়ে আনা হয়। তারপরে দেখো ফলে অক্সিজেন সরবরাহ সম্ভব না হওয়ায় রোগাক্রান্ত টিস্যুর ক্ষতি সাধন হয়। যেহেতু অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায় সেজন্য কিন্তু কি হয় বলতো, রোগাক্রান্ত টিস্যুর ক্ষতি সাধন হয়। তারপরে আক্রান্ত স্থান ও রোগের ধরন অনুযায়ী তরল নাইট্রোজেন, আর্গন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি গ্যাস ব্যবহার করা হয়। তোমাদের কাছে একটু পরেই এমসিকিউতে প্রশ্ন আসবে যে ক্রায়োসার্জারিতে কি কি ব্যবহার করা হয়। দেখো আর্গন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এগুলো কিন্তু ব্যবহার করা হয়। সবচেয়ে বেশি ব্যবহার করা হয় নাইট্রোজেন, এটা কিন্তু মনে রাখবে। তারপরে দেখো ক্রায়োসার্জারিতে সময় কম লাগে এবং অনেক সাশ্রয়ী। তারপরে একদম শেষে যে লাইনটা লিখবে, এ পদ্ধতিতে ব্যথা, রক্তপাত অথবা কাটা ছেঁড়ার কোনো জটিলতা নেই। এটা শুধুমাত্র ক্রায়োপ্রোব তারপরে ক্রায়োসার্জারির মাধ্যমে কাটা ছেঁড়া বা রক্তপাত ছাড়াই কিন্তু অপারেশন করা সম্ভব। স্ক্রিনশট নেওয়ার জন্য তোমাদের সময় দিচ্ছি। এখন আমরা দেখব ক্রায়োসার্জারি সম্পর্কিত বিগত বছর বোর্ড পরীক্ষাগুলোতে আসা এমসিকিউ। দেখো ক্রায়োসার্জারি সম্পর্কিত এমসিকিউ, ক্রায়োসার্জারিতে কোন গ্যাস ব্যবহৃত হয়? তোমরা প্রত্যেকেই জানো এটা হবে আর্গন। তাহলে সঠিক উত্তর আর্গন। এটা কিন্তু কুমিল্লা বোর্ড 2024-এ আসা প্রশ্ন। তারপরে দেখো কোন তাপমাত্রায় কোষে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায়? এর সঠিক উত্তর হবে -41 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে -196 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত। ক্রায়োসার্জারি চিকিৎসা পদ্ধতিতে নিম্নের কোনটি ব্যবহৃত হয়? ক্রায়োজেনিক এজেন্ট। এর সঠিক উত্তর হবে ক্রায়োজেনিক এজেন্ট। নিচের কোন গ্যাসটি ক্রায়োজেনিক এজেন্ট নয়? কার্বন মনো অক্সাইড। কোনগুলো হবে সেগুলো কিন্তু একটু আগেই আমরা বিস্তারিত দেখেছি। কোনটি ক্রায়োজেনিক এজেন্ট নয়? এর সঠিক উত্তর হবে তরল ফসফরাস। তারপরে দেখো শীতল তাপমাত্রায় অস্বাভাবিক রোগাক্রান্ত টিস্যু ধ্বংস করার চিকিৎসা পদ্ধতিকে কি বলে? দেখো ক্রায়োসার্জারি। এটা তোমরা প্রত্যেকেই এতক্ষণে বুঝতে পারছো। ক্রায়োসার্জারিতে ব্যবহৃত উপাদান, দেখো ক্রায়োসার্জারিতে ব্যবহৃত হয় নাইট্রোজেন, তরল নাইট্রোজেন। ক্রায়োসার্জারি ব্যবহৃত হয়, দেখো ক্রায়োসার্জারিতে ব্যবহৃত হয় লিভার ক্যান্সারে। ক্রায়োসার্জারি লিভার ক্যান্সারে ব্যবহৃত হয়। তারপরে দেখো ক্রায়োসার্জারিতে তাপমাত্রা বাড়ানোর জন্য ব্যবহৃত হয়
হিলিয়াম গ্যাস। তাপমাত্রা আমি বাড়াবো, সেজন্য আমাকে ব্যবহার করতে হবে হিলিয়াম গ্যাস। এবং একদম শেষে কি রয়েছে দেখো, ক্ষতস্থান শনাক্তে ব্যবহৃত মাইক্রো ক্যামেরাযুক্ত নলকে কি বলে? ক্রায়োপ্রোব। ক্রায়োপ্রোব, এটাই কিন্তু সঠিক উত্তর। বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করে 1 থেকে 100 ন্যানোমিটার আকৃতির কোনো কিছু তৈরি করার প্রযুক্তি হলো ন্যানো টেকনোলজি। 1 থেকে 100 ন্যানোমিটার আকৃতির কোনো কিছু তৈরি করাকে ন্যানো টেকনোলজি বলে। তারপরে দেখো, ন্যানো প্রযুক্তি 2 প্রকার। ন্যানো প্রযুক্তি কয় প্রকার? 2 প্রকার। সেগুলো কি কি দেখো, ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট। ন্যানো টেকনোলজি 2 প্রকার, বড় থেকে ছোট এবং ছোট থেকে বড়। এদের আবার বিভিন্ন নাম রয়েছে। দেখো, ছোট থেকে বড় পদ্ধতিতে অতি ক্ষুদ্র উপাদান থেকে ধীরে ধীরে বড় জিনিস তৈরি করা হয়। তো দেখো, ধীরে ধীরে বড় অর্থাৎ বটম অর্থাৎ ছোট থেকে আপ মানে বড়। তাহলে দেখো, ছোট থেকে বড় এই পদ্ধতিকে বলে বটম টু আপ অর্থাৎ ছোট থেকে বড়। আমি আরেকবার যদি দেখি, দেখো, ছোট থেকে বড় পদ্ধতিতে অতি ক্ষুদ্র উপাদান থেকে ধীরে ধীরে বড় জিনিস তৈরি করা হয়। এই পদ্ধতিটাকে কি বলে? দেখো, বটম টু আপ। অন্যদিকে দেখো, বড় থেকে ছোট পদ্ধতিতে একটু বড় আকৃতির কিছু থেকে ছোট করতে করতে অতি ছোট আকৃতিতে পরিণত করা হয়। এটাকে বলে টপ থেকে ডাউন অর্থাৎ বড় থেকে ছোট। তো এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো, যদি ছোট থেকে বড় হয় তাহলে বটম টু আপ, আর যদি বড় থেকে ছোট হয় তাহলে টপ টু ডাউন। এই কথাটা কিন্তু উদ্দীপকে থাকবে এবং এটা থেকেই তোমাদের বুঝতে হবে যে ন্যানো টেকনোলজির কথা এখানে বলা হচ্ছে। তারপরে দেখো, এটি ব্যবহারের মাধ্যমে বৃহৎ স্কেলে পণ্য উৎপাদন সম্ভব হচ্ছে। তারপরে দেখো, এ প্রযুক্তিতে উৎপাদিত পণ্য সূক্ষ্ম ও ছোট হলেও অত্যন্ত মজবুত, টেকসই ও হালকা হয়। তারপরে দেখো, এই প্রযুক্তির মাধ্যমে ভবিষ্যতে দুরারোগ্য ব্যাধি হতে মুক্তি, প্রতিরক্ষায় ন্যানো রোবট ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্ভব হবে বলে আশা করা যাচ্ছে। তাহলে অ্যাট এ গ্লান্স যদি আমরা ন্যানো টেকনোলজি সম্পর্কে কোন কথাগুলো পরীক্ষায় লিখবো সেগুলো দেখে নিই। দেখো, বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করে 1 থেকে 100 ন্যানোমিটার আকৃতির কোনো কিছু তৈরি করার প্রযুক্তি হলো ন্যানো টেকনোলজি। ন্যানো প্রযুক্তি 2 ভাগে বিভক্ত। কি কি দেখো, ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট। ছোট থেকে বড় পদ্ধতিতে অতি ক্ষুদ্র উপাদান থেকে ধীরে ধীরে বড় জিনিস তৈরি করা হয়। এই প্রসেসিংটাকে কি বলে? দেখো, বটম টু আপ। তারপরে দেখো, অন্যদিকে বড় থেকে ছোট পদ্ধতিতে একটু বড় আকৃতির কিছু থেকে ছোট করতে করতে অতি ছোট আকৃতিতে পরিণত করা হয়। এটাকে বলে বটম টু ডাউন। তারপরে দেখো, এটি ব্যবহারের মাধ্যমে বৃহৎ স্কেলে পণ্য উৎপাদন সম্ভব হচ্ছে। এ প্রযুক্তিতে উৎপাদিত পণ্য সূক্ষ্ম ও ছোট হলেও অত্যন্ত মজবুত, টেকসই ও হালকা হয়। এই প্রযুক্তির মাধ্যমে ভবিষ্যতে দুরারোগ্য ব্যাধি হতে মুক্তি, প্রতিরক্ষায় ন্যানোমিটার ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা যাচ্ছে। তো ন্যানো টেকনোলজি নিয়ে আসলে তোমরা কিন্তু এই কথাগুলো পরীক্ষায় লিখে দিবে। এখন আমরা ন্যানো টেকনোলজি সম্পর্কিত যে এমসিকিউ গুলো বিভিন্ন বোর্ড পরীক্ষায় এসেছিল সেগুলো অ্যাট এ গ্লান্স দেখে নিব। দেখো, স্মার্ট ঔষধ তৈরিতে ব্যবহৃত প্রযুক্তি কোনটি? ন্যানো টেকনোলজি। দেখো, যশোর বোর্ড 2024-এ আসা প্রশ্ন। তারপরে দেখো, ন্যানো পার্টিকেলের আকৃতি কত? দিনাজপুর বোর্ড 2023, উত্তর হবে 1 থেকে 100 ন্যানোমিটার। তারপরে দেখো, ন্যানো প্রযুক্তি কয়টি পদ্ধতিতে ব্যবহৃত হয়? 2টি। কি কি? ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট। তারপরে দেখো, টপ ডাউন পদ্ধতি ব্যবহৃত হয় কোনটিতে? দেখো, ন্যানো টেকনোলজি। টপ ডাউন আর বটম আপ, এটা কিন্তু একটু আগেই তোমরা দেখেছো। বজ্র দূষণমুক্ত করতে কোন প্রযুক্তি ব্যবহৃত হয়? দিনাজপুর বোর্ড 2024-এ আসা প্রশ্ন। দেখো, ন্যানো টেকনোলজি। তারপরে যেটি রয়েছে, সানস্ক্রিন ও ময়েশ্চারাইজার তৈরিতে ব্যবহৃত প্রযুক্তি কোনটি? উত্তর দেখো, ন্যানো টেকনোলজি। ন্যানো টেকনোলজির এই এমসিকিউগুলো কিন্তু তোমরা সিকিউ হিসাবে পরীক্ষার খাতায় লিখতে পারো ন্যানো টেকনোলজির ব্যবহার হিসেবে। তারপরে দেখো, 10 ন্যানোমিটার সমান কত মিটার? এটার উত্তর হবে দেখো 10 টু দি পাওয়ার -8। 10 টু দি পাওয়ার -8। তারপরে দেখো,
মলিকুলার কম্পোনেন্ট থেকে তৈরি অবজেক্টকে কি বলে? সঠিক উত্তর হবে ন্যানো টেকনোলজি। মলিকুলার কম্পোনেন্ট থেকে তৈরি অবজেক্ট ন্যানো টেকনোলজি। ন্যানো বোঝায় কোনটি? ন্যানো বোঝায় দেখো 10⁻⁹ ন্যানো বোঝায় 10⁻⁹। তারপরে দেখো ন্যানো টেকনোলজির জনক বলা হয় কাকে? রিচার্ড ফাইনম্যান। রিচার্ড ফাইনম্যান হচ্ছে ন্যানো টেকনোলজির জনক। এই ক্লাসটি করার মাধ্যমে ন্যানো টেকনোলজি রিলেটেড সিকিউ এবং এমসিকিউ খুব দারুণভাবে তুমি কিন্তু সমাধান করতে পারবে। দেখো প্রথমে আমরা সংজ্ঞাটা দেখে নিব। মানুষের দৈহিক গঠন বা আচরণগত বৈশিষ্ট্যের ভিত্তিতে কোনো ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার জন্য ব্যবহৃত প্রযুক্তিকে বায়োমেট্রিক্স বলে। মূলত একটা কথা যদি মনে রাখো তাহলে বায়োমেট্রিক্স এই সম্পর্কিত তথ্য মনে রাখতে তোমার সুবিধা হবে। সেটি হচ্ছে অদ্বিতীয়ভাবে ব্যক্তিকে শনাক্ত করার প্রযুক্তি বায়োমেট্রিক্স। তো দেখো তারপরে যে কথাগুলো তোমরা বায়োমেট্রিক্স যদি আসে পরীক্ষায় লিখবে সেগুলো আমি পয়েন্ট আকারে এখানে দিয়েছি। দেখো তোমরা প্রথমে লিখতে পারো, একজন মানুষের সাথে অন্য মানুষের আচরণগত বা গাঠনিক বৈশিষ্ট্য একই রকম হয় না, অর্থাৎ প্রত্যেকটা মানুষের গঠন আলাদা আলাদা। তো এই লাইনটা দিয়ে তোমরা শুরু করতে পারো। তারপরে দেখো, আর বায়োমেট্রিক্স হচ্ছে সেই প্রযুক্তি যার মাধ্যমে মানুষের মুখমণ্ডল, হাতের ও আঙ্গুলের রেখা, রেটিনা, আইরিশ, শিরা, ব্যক্তির আচরণ, হাতের লেখা ইত্যাদি নিয়ে ব্যক্তিকে শনাক্ত করা যায়। খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন। এই লাইনটাই কিন্তু তোমার লেখার কোয়ালিটি বা স্ট্যান্ডার্ড দেখো প্রতিফলিত হবে। তাহলে দেখো এখানে মূলত এই লাইনটাই খুবই গুরুত্বপূর্ণ। মানুষের মুখমণ্ডল, হাতের ও আঙুলের রেখা, রেটিনা, আইরিশ, শিরা, ব্যক্তির আচরণ বা হাতের লেখা দেখো ইত্যাদি দিয়ে ব্যক্তিকে শনাক্ত করার প্রযুক্তি বায়োমেট্রিক্স। বায়োমেট্রিক্স প্রধানত দুই প্রকার, শারীরবৃত্তীয় ও আচরণগত। বায়োমেট্রিক্স প্রধানত কয় প্রকার? দুই প্রকার। দেখো শারীরবৃত্তীয় ও আচরণগত এই দুই প্রকার। এটা কিন্তু অবশ্যই বায়োমেট্রিক্স যখন পরীক্ষায় আসবে তোমাকে লিখতে হবে। তারপরে দেখো আঙুলের রেখার উপস্থিতি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারকে নির্দেশ করে। আঙুলের রেখার উপস্থিতি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারকে নির্দেশ করে। দেখো এটি একটি শারীরবৃত্তীয় বায়োমেট্রিক্স। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যন্ত্রটি কম্পিউটারের সাথে যুক্ত করে প্রথমে তার হাতের ছাপটি কম্পিউটারের মাধ্যমে ডেটাবেজে সংরক্ষিত হয়। এখানে দেখো হয়তো একটু অল্প দেখা যাচ্ছে, এই শব্দটা হবে দেখো ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যন্ত্রটি কম্পিউটারের সাথে যুক্ত করে প্রথমে তার হাতের ছাপটি কম্পিউটারের মাধ্যমে ডেটাবেজে সংরক্ষিত হয়। এই লাইনটা লিখবে। তারপরে দেখো পরবর্তীতে রিডার এ আঙ্গুল রেখে তা প্রাপ্ত ছাপের সাথে তুলনা করার মাধ্যমে ব্যক্তি শনাক্তকরণ কাজটি হয়ে থাকে। খুবই গুরুত্বপূর্ণ লাইন। এক্ষেত্রে আঙ্গুলের ছাপচিত্র ইলেকট্রোম্যাগনেটিক পদ্ধতিতে তৈরি হয়। ব্যক্তির আঙ্গুলের রেখাবিন্যাস, ত্বকের টিস্যু ও ত্বকের নিচে রক্ত সঞ্চালন প্রভৃতির ওপর ভিত্তি করে। খুবই গুরুত্বপূর্ণ লাইন। দেখো এক্ষেত্রে কি কি ঘটে? দেখো রেখাবিন্যাস অর্থাৎ আমাদের এই রেখাগুলো কাউন্ট করা হয়, ত্বকের টিস্যু এবং ত্বকের নিচে রক্ত সঞ্চালন, এই তিনটা পদ্ধতিতে একজন ব্যক্তিকে শনাক্ত করতে পারে। তো খুবই গুরুত্বপূর্ণ লাইন। দেখো পরিশেষে আমরা বলতে পারি বা পরিশেষে বলা যায় যে বায়োমেট্রিক্স দিয়েই ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা যায়। অ্যাট এ গ্ল্যান্স আমি যদি আরেকবার বায়োমেট্রিক্স টপিকটা তোমাদের সামনে পড়ি তাহলে দেখো এমন হবে, মানুষের দৈহিক গঠন বা আচরণগত বৈশিষ্ট্যের ভিত্তিতে কোনো ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার জন্য ব্যবহৃত প্রযুক্তিকে বায়োমেট্রিক্স বলে। একজন মানুষের সাথে অন্য মানুষের আচরণ বা গাঠনিক বৈশিষ্ট্য একই রকম হয় না। আর বায়োমেট্রিক্স হচ্ছে সেই প্রযুক্তি যার মাধ্যমে মানুষের মুখমণ্ডল, হাতের ও আঙ্গুলের রেখা, রেটিনা, আইরিশ, শিরা, ব্যক্তির আচরণ, হাতের লেখা ইত্যাদি দিয়ে ব্যক্তিকে শনাক্ত করা যায়। বায়োমেট্রিক্স প্রধানত দুই প্রকার, শারীরবৃত্তীয় ও আচরণগত। আঙ্গুলের রেখার উপস্থিতি ফিঙ্গারপ্রিন্টকে নির্দেশ করে। এটি একটি শারীরবৃত্তীয় বায়োমেট্রিক্স। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যন্ত্রটি কম্পিউটারের সাথে যুক্ত করে প্রথমে তার হাতের ছাপটি কম্পিউটারের মাধ্যমে ডেটাবেজে সংরক্ষিত করা হয়। পরবর্তীতে রিডার এ আঙ্গুল রেখে
তা প্রাপ্ত ছাপের সাথে তুলনা করার মাধ্যমে ব্যক্তি শনাক্তকরণ কাজটি করে থাকে। তারপরে দেখো, এক্ষেত্রে আঙুলের ছাপচিত্র ইলেকট্রোম্যাগনেটিক পদ্ধতিতে তৈরি হয় এবং ব্যক্তির আঙুলের রেখাবিন্যাস, ত্বকের টিস্যু ও ত্বকের নিচে রক্ত সঞ্চালন প্রভৃতির ওপর ভিত্তি করে হয়। পরিশেষে বলা যায় যে বায়োমেট্রিক্স দিয়েই ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা যায়। এখন আমরা দেখব বায়োমেট্রিক্স রিলেটেড বিগত বছর বোর্ড পরীক্ষাগুলোতে আসা বিভিন্ন এমসিকিউ। দেখো, প্রথমেই যেটি রয়েছে, বৈশিষ্ট্য অনুযায়ী জীবকে শনাক্তকরণের প্রযুক্তি কোনটি? ঢাকা বোর্ড 2023-এ আসা প্রশ্ন। দেখো, বায়োমেট্রিক্স ব্যক্তি শনাক্তকরণ এই শব্দটা যদি আসে অবশ্যই উত্তর হবে বায়োমেট্রিক্স। তারপরে দেখো, বায়োমেট্রিক্স ব্যবহৃত হয় ব্যক্তি শনাক্তকরণে। ব্যক্তি শনাক্তকরণে বায়োমেট্রিক্স ব্যবহৃত হয়। বায়োমেট্রিক্স এর আচরণগত বৈশিষ্ট্য কি? স্ট্রোক। বায়োমেট্রিক্সের আচরণগত বৈশিষ্ট্য কি? স্ট্রোক। তারপরে দেখো, ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার প্রযুক্তি কোনটি? বায়োমেট্রিক্স। মোবাইল সিম ক্রয়ে কোন প্রযুক্তি গ্রাহককে সহায়তা করে? বায়োমেট্রিক্স। তারপরে দেখো, আচরণগত বায়োমেট্রিক্স আইডেন্টিফায়ার কোনটি? আচরণগত বায়োমেট্রিক্স আইডেন্টিফায়ার কোনটি? হাতের স্বাক্ষর। এখানে কিন্তু দন্তস্বয় বয় আকার হবে স্বাক্ষর। বায়োমেট্রিক্স পদ্ধতি প্রধানত কত প্রকার? 2 প্রকার, শারীরবৃত্তীয় ও আচরণগত। তারপরে প্রবেশাধিকার নিয়ন্ত্রণে ব্যবহৃত প্রযুক্তি হলো বায়োমেট্রিক্স। তারপরে আচরণগত বায়োমেট্রিক্স পদ্ধতি কোনটি? দেখো, ভয়েস রিকগনিশন। ভয়েস রিকগনিশন আচরণগত। কি স্ট্রোক? আচরণগত। এবং হাতের স্বাক্ষর সেটাও কিন্তু আচরণগত। তারপরে দেখো, বায়োলজিক্যাল ডেটা পরিমাপ এবং বিশ্লেষণ করার প্রযুক্তিকে কি বলে? বায়োমেট্রিক্স। অ্যাট এ গ্ল্যান্স যদি আমরা দেখি, বৈশিষ্ট্য অনুযায়ী জীবকে শনাক্তকরণের প্রযুক্তি কোনটি? বায়োমেট্রিক্স। বায়োমেট্রিক্স ব্যবহৃত হয় ব্যক্তি শনাক্তকরণে। বায়োমেট্রিক্স এর আচরণগত বৈশিষ্ট্য কি? স্ট্রোক। ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার প্রযুক্তি বায়োমেট্রিক্স। মোবাইল সিম ক্রয়ে যে প্রযুক্তি ব্যবহার করা হয় বা গ্রাহককে সাহায্য করে? বায়োমেট্রিক্স। আচরণগত বায়োমেট্রিক্স আইডেন্টিফায়ার কোনটি? হাতের স্বাক্ষর। বায়োমেট্রিক্স পদ্ধতি প্রধানত কত প্রকার? 2 প্রকার। প্রবেশাধিকার নিয়ন্ত্রণে ব্যবহৃত প্রযুক্তি বায়োমেট্রিক্স। আচরণগত বায়োমেট্রিক্স পদ্ধতি কোনটি? দেখো, ভয়েস রিকগনিশন। বায়োলজিক্যাল ডেটা পরিমাপ এবং বিশ্লেষণ করার প্রযুক্তিকে কি বলে? বায়োমেট্রিক্স। আশা করি বায়োমেট্রিক্স রিলেটেড প্রশ্ন দিয়ে তোমাকে আর আটকাতে পারবে না। অবশ্যই বায়োমেট্রিক্স রিলেটেড সিকিউ এবং এমসিকিউ তুমি খুব সহজেই আইডেন্টিফাই করতে পারবে।